এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছেন রাজনৈতিক দল ও উপদেষ্টারা। বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখিত, বললেন মাহফুজ আলম। দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন ইশরাক। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলন কিভাবে গ্রহণযোগ্য, বললেন হাসনাত। আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে, বললেন মির্জা ফখরুল। ইশরাকের বিষয়ে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে, বললেন রিজভী। যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে, কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এখন চরমে, পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটছে। সর্বশেষ সংযোজন হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এমন খবরে তোলপাড় তুলেছে। এই গুঞ্জন এমন এক সময়ে উঠল যখন অন্তর্বর্তী সরকারের বিতর্কী উপদেষ্টাদের অপসারণের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন ও করিডর নিয়ে সেনাপ্রধানের অবস্থান। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবনের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমও উপস্থিত ছিলেন। তারা তিনজনেই জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তিনি দেখা করতে গিয়েছিলেন। এই গুঞ্জনের পরপরই দেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত নানাভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। সব পক্ষ থেকে দেশের সংকটপূর্ণ পরিস্থিতি কথা উল্লেখ করে ঐক্যর ডাক দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টিসহ 5টি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগে যেকোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এমনটি জানান। এই পোস্টে মাহফুজ আলম বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। মাহফুজ আলম আরও বলেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যর এবং ধৈর্যর। এ পরীক্ষা উতরে যেতেই হবে। নগর ভবন অবরোধ ও চলমান কর্মসূচির ফলে সৃষ্টি জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার 22শে মে বিকেলে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই অনুশোচনা প্রকাশ করেন। ইশরাক হোসেন বলেন, আপনারা জানেন আমাদের আন্দোলনের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জনগণ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিল। নাগরিক সেবা ব্যাহত হয়েছে। এই অজান্তে সৃষ্ট দুর্ভোগের জন্য আমাদের নেতা, আমি ও আমার নগরবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে এটাও বলতে চাই, এই ধরনের কর্মসূচি আমাদের পূর্ব পরিকল্পিত ছিল না। বর্তমান সরকার আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নামি। এর আগে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করে ইশরাক বলেন, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী 24 থেকে 48 ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কি করে তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত শনিবার থেকে নগর ভবনে সব ফটকে তালা দিয়ে আন্দোলনের নামে তার সমর্থকেরা। এর ফলে ঢাকা বন্ধ রয়েছে। টানা বন্ধ রয়েছে নগর ভবনের প্রশাসনিক কার্যক্রম। এতে নগরবাসীর ভোগান্তির মুখে পড়েন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তারা।
গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রতিনিধি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাওয়ায় স্বাভাবিক বিষয় না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ও ইন্টেরিম সরকারের অংশ হওয়া দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাওয়া মোটেই স্বাভাবিক কোনো বিষয় বলে মনে করি না। আজ বৃহস্পতিবার ব্যক্তিগত ফেসবুক পাতায় দেওয়া স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, গতকাল বুধবার বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছে, সেই দাবিতে আমরা অনড় থাকব। আমরা সরকারকে 24 থেকে 48 ঘন্টার পর্যবেক্ষণ করব। এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামব। এর আগে জামায়াতের সমর্থকেরা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবে এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রমও চলমান। এই চক্রান্ত কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে, অথচ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। 21শে মে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা সেটিকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে, তবে আমরা এর মধ্যে বিচার ও সংস্কারের কথা বলেছি। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে উচ্চ আদালতের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে, এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, আমরা জানি যে যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল। ইশরাক হোসেনকে শপথ দিতে স্থায়ী সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি আশা করব মন্ত্রণালয়ের আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবে এবং পরিস্থিতি সহজ করে তোলার চেষ্টা করবে। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমি মনে করি যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে, তাই এখন আর এ বিষয়ে সড়ক অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকারের সুমতি হবে। তারা ইশরাককে শপথ দেওয়ার ব্যবস্থা নেবে। তারা নেতাকর্মী সমর্থকেরা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন। আওয়ামী লীগ নত দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থায়ী সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমনটি বলেন। এই ফেসবুক পোস্টে তিনি বলেন, বাল নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউরে নট ওয়ান অফ দেম, জাস্ট কো-অপ্টেড টেম্পোরারিলি। তুমি ওই দলের স্থায়ী সদস্য নও, শুধু ক্ষণিকের জন্য। তিনি আরও বলেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস। গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য।